স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। শঙ্কা আর আতঙ্কে দিন কাটছে সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি পরিবারের। ভিন দেশে বন্দী স্বজনদের মুক্ত করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। আইনজীবীরা বলছেন, আগের সরকার তাদের বিপক্ষে থাকায় এখন কূটনৈতিক প্রচেষ্টাও এগোচ্ছে না খুব একটা। 57 জনের দণ্ডের জন্য আমিরাতের কনসালকে দায় দিচ্ছেন আইনজীবী। কোনো সান্ত্বনাতেই থামানো যাচ্ছে না এই কান্না। বাবার ছবি আঁকড়ে অঝরে কাঁদছে ছোট শিশু। তার বাবা কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার পর দুবাইতে এখনও নিখোঁজ। বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে কান্না করে প্রতিদিন। আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর পাইনি। মেয়ে জামাইয়ের জন্য হাউমাউ করে কাঁদলেন শ্বশুরও। মেয়েকে বিধবা হিসেবে ভাবতেই পারছেন না তিনি। আমার ফ্যামিলিতে মরার মতো কেউ কোথায় কি অবস্থা আছে আমি জানি না। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে অন্যান্য দেশের মতো বিক্ষোভ হয় সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 বাংলাদেশির। ভিনদেশে বন্দী স্বজনদের মুক্ত করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। আইনজীবীরা বলছেন, শুধু দুবাইয়ে 57 জনই নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আটক আছে অনেক বাংলাদেশি। এজন্য দরকার কূটনৈতিক প্রচেষ্টা। এর পিছনে আমাদের তখনকার যে ছিল দায়িত্বপ্রাপ্ত যারা দূতাবাসে ছিলেন তারা এটাকে আরও অ্যাগ্রিভেট করেছেন, কারণ তারা এই ইউএ কর্মকর্তাদেরকে জানিয়েছেন এরা সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী। এরই মধ্যে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দরকার অন্তত 57 লাখ টাকা। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালি গমনেচ্ছু ব্যক্তিরা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন প্রায় 100 বাংলাদেশি। তাদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা দিচ্ছে না বাংলাদেশের ইতালি দূতাবাস, তাই পাসপোর্ট ফেরত পাওয়ার দাবি তাদের। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড দেখা যায়। তারা জানায়, কাজের অনুমতিপত্র থাকলেও ভিসা না পাওয়ায় যেতে পারছেন না তারা। অন্যান্য দেশে যেতে আবেদনও করতে পারছেন না তারা। 3 মাসের ভিতরে আমাদের পাসপোর্ট রিটার্ন করার কথা, ভিসা উইদাউট ভিসা কোনো কিছুই রেজাল্ট আমাদের এখনো দিচ্ছে না। পেপারসে লেখা আছে যে 3 মাসের ভিতরে পাসপোর্ট ফেরত দেওয়া হবে, ভিসা সব বা ভিসা ছাড়া। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আজকে 1.5 বছর 1 বছর যাবত আমাদের পাসপোর্ট আটকানো আছে বিএফএস গ্লোবালসে। যদি আমাদের সঠিক নুলস্থা হয় আমাদেরকে ভিসা দিবে, আর আমাদের নুলস্থা ফেক হলে আমাদেরকে রিজেক্ট করবে। ওনারা কিন্তু এভাবে আটকে রাখতে পারে না। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর আশার আলো দেখছেন প্রবাসীরা। নানা ধরনের দাবি দাওয়া তুলে ধরা সহ প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানাচ্ছেন বাহরাইনের রেমিটেন্স যোদ্ধারা। রাজনৈতিক সরকারের সময় প্রবাসীদের উত্থাপিত দাবি পূরণ না হওয়ায় নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন প্রবাসীরা। বাহরাইন থেকে মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। এখন দেশের পরিবর্তনের স্বপ্ন দেখছেন প্রবাসীরা। ইতিবাচক দৃষ্টিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে স্বাগত জানান মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন প্রবাসীরা। নবগঠিত এই সরকারের কাছে বাহরাইন প্রবাসীদের প্রত্যাশা নেহাতই কম নয়। প্রবাসীদের সংশ্লিষ্ট বিভিন্ন খাত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অভিযোগ, দেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখলেও সবচেয়ে বেশি অবহেলিত প্রবাসীরাই। বিগত শাসনামলগুলোতে বিনা খরচে কিংবা সরকারি অর্থায়নে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়ে আসছিল রেমিটেন্স যোদ্ধারা, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তাই তো আবারও সেই দাবির ওপর জোর দেন প্রবাসীরা। দাবি তোলা হয় সিন্ডিকেট ভেঙে বিমানের টিকিট ও ভিসার দাম কমানোরও। জানানো হয় বিমানবন্দরে হয়রানি বন্ধের আহ্বান। কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি সকল বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সকল প্রবাসীদের জন্য দাবি জানাচ্ছি। ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে অনেকে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করারও দাবি জানান। বলেন, যে কোনো মূল্যেই ফিরিয়ে আনতে হবে দেশের গণতন্ত্র। সহিংসতায় দায়ীদের উপযুক্ত শাস্তির দাবিও করেন প্রবাসীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা হামলা মামলার শিকার হয়েছে এবং তাদের
উপর যারা নির্বিচারে গুলি বর্ষণ করেছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি বিচারের কামনা করছি। অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ ডক্টর আসিফ সাহেব সহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের হাত ধরে একটি সোনালী বাংলাদেশ গঠন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু তাই নয়, দেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন প্রবাসীরা। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাহরাইন এবং বিশ্বের সমস্ত প্রবাসীদেরকে অনুরোধ করব রেমিটেন্স দিয়ে এবং দেশকে এ সময়ে সহযোগিতা করার জন্য। গেল 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। অনিক রহমান, যমুনা নিউজ। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে এই টাকা বের করে নেওয়া হয়, যাতে মধ্যস্থতা করেছেন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি প্রচার করা ওই সাইটের দাবি, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারি হিসাবে খরচ ধরা হয় 1,14,000 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার সংস্থা রোসাটম। মোট অর্থের বেশিরভাগই আসছে রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে। 2013 সালে উদ্বোধন হওয়া আলোচিত এই প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট। তাদের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। ডলারের অঙ্কে তা 500 কোটি। আর এতে মধ্যস্থতায় ছিলেন শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্য সরকারের ইকোনমি সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের রিপোর্ট অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রোসাটমের কাছ থেকে কেনা হয়েছে সোভিয়েত যুগের চুল্লি। প্রকল্পটির নির্মাণ খরচ প্রয়োজনের অনেক বাড়িয়ে ধরা হয়েছে $1,265 কোটি। এই অতিরিক্ত ব্যয় দেখিয়েই রাশিয়ার সহায়তায় প্রকল্পটি থেকে অর্থ আত্মসাৎ করেছে হাসিনা পরিবার। বলা হচ্ছে, রোসাটমের সহযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংকের মাধ্যমে এসব অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে 2013 সালে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় বাংলাদেশ রাশিয়ার মধ্যে $1 বিলিয়ন বিতর্কিত অস্ত্র চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। খালাকে সুবিধা পাইয়ে দেওয়ার এসব কাজ বিনামূল্যে করেননি ব্রিটিশ এমপি, এমনটি উল্লেখ করে লেখা হয়েছে। পাচার করা অর্থে 30 ভাগ পান টিউলিপ, তার মা শেখ রেহানা সহ পরিবারের কয়েকজন সদস্য। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও টিউলিপের চাচা তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির কথা উল্লেখ রয়েছে। এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ তুলেছে গ্লোবাল ডিফেন্স কর্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 6 বছর পর সস্ত্রীক দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক কলামিস্ট শফিক রেহমান। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বিমানবন্দরে নেমেই দেশবাসীর প্রতি লাল গোলাপ শুভেচ্ছা জানান শফিক রেহমান। আগে থেকেই তাকে বরণ করতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজন ও দৈনিক যায় দিনের সহকর্মীরা। এ সময় তিনি জানান, বাংলাদেশে আসার পর সবচেয়ে বেশি অনুভব করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। হাতে হাতে লাল গোলাপ আর হরেক রকমের প্ল্যাকার্ড। স্বজন সহকর্মীদের অপেক্ষা, কখন দেশের মাটিতে পা রাখবেন তাদের প্রিয় মানুষ, জনপ্রিয় সাংবাদিক শফিক রেহমান। রোববার দুপুর 12:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক সাংবাদিক শফিক রেহমান, সঙ্গে স্ত্রী তালেয়া রহমান। অনেকদিন পর দেশে ফিরে উচ্ছ্বসিত তারা। তোমাদের চুমু খেতে পারছি, সেজন্য খুব ভালো লাগছে। সবাইকে চুমু খাও, ভালোবাসার দিন পালন করো, নাহলে ওরা সবাইকে উপহার দাও। আমি 71 দেশে ফিরতে পেরেছি অনেক কষ্ট করে, এরশাদের পর ফিরতে পেরেছি 91 কষ্ট করে, আবার 3 বার হ্যাট্রিক করলাম। আমি হ্যাট্রিক করছি, 3 বার আমি দেশে ফিরেছি। সেখানে ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন বহু গুণের অধিকারী এ মানুষটি। বলেন, কোনো অপরাধ ছাড়াই আওয়ামী লীগ সরকারের অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তিনি।
দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। দেশবাসীকে বলেন সবাই মিলে দেশ গঠন করতে হবে, মনে রাখতে হবে ছাত্র জনতার ঐতিহাসিক অবদান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ এবং যুবলীগ। জোহানেসবার্গের স্থানীয় একটি হল রুমে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার লুৎফর রহমান রূপন। আয়োজনে যৌথ সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সোহাগ ও ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল তানসেন, ডাক্তার ফয়সাল, আব্দুল আওয়াল সোহেল, আবু নাসের শামীম, মাহবুব আলম সহ অন্যান্যরা। কাতারের ফেনী সমিতির সিনিয়র সহ সভাপতি কাজী শাহজাহানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। শনিবার স্থানীয় সময় রাতে রাজধানীর দোহার কুইক সলিউশনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাহফিলটি। মাহফিলে কাতার ফেনী সমিতির সভাপতি শহীদুল্লাহ হায়দারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি দিদারুল আলম আরজু। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা শাহজাহান সাজু। মাহফিলে কাজী শাহজাহানের সুস্থতা কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি মাংকি পক্স বা এমপক্স। সংক্রমণ রোধে চলছে ব্যাপক তোড়জোড়। কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশনের পাশাপাশি বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন তৈরি এবং তা আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাঠানোর তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতোই উদ্বেগ ছড়াচ্ছে আরেক প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ এমপক্স। সংক্রমণের হার ও প্রাণহানি কমাতে নানা উদ্যোগ নিচ্ছে আক্রান্ত দেশগুলো। চিকিৎসকরা বারবার ভ্রমণকালীন সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। দ্রুতই বিশ্বজুড়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর তৎপরতা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ রোধে গবেষণা এবং সঠিক চিকিৎসা পদ্ধতির উপর জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। আফ্রিকার বাইরে সুইডেনের সর্বপ্রথম এমপক্স রোগী শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুদ আছে। সংক্রমণ রোধে কন্ট্যাক্ট ট্রেসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনাক্তকারীকে দ্রুত ও সুস্থ না হওয়া পর্যন্ত আলাদা রাখা দরকার। সুইডেনে প্রথম এমপক্সে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। তার দেহে ভ্যারিয়েন্ট ক্লেড 1B শনাক্ত হয়েছে। আইসোলেশনে রেখে তার চিকিৎসা চলছে। সুইডিশ নাগরিকদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভ্যাকসিন সহায়তার জন্য ইউরোপের অন্যান্য দেশের সাথেও আলোচনা হয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম এমপক্স শনাক্ত হয় কঙ্গোতে। বিশ্বের মোট শনাক্তের 96% রোগী এখানকার। আফ্রিকার অন্তত 13টি দেশে এমপক্স ছড়িয়ে পড়লেও হাসপাতালগুলোতে রয়েছে মাত্র 2 লাখ ভ্যাকসিন। বৃহৎ পরিসরে কন্ট্রাক্ট ট্রেসিং আমাদের পক্ষে করা সম্ভব নয়। এছাড়া আমরা নজরদারি এমনকি পর্যাপ্ত চিকিৎসা সেবাও দিতে পারছি না। তার উপর পর্যাপ্ত ভ্যাকসিন নেই। এমপক্সের অনুমোদিত ভ্যাকসিন ডেনমার্কের বাভারিয়ান নর্ডিক কোম্পানির ইমভানেক্স। এদিকে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাভি জানিয়েছে এমপক্সের ভ্যাকসিন উৎপাদন করতে তারাও $500 মিলিয়ন ব্যয় করবে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।